বিগত দুটি সরকার যথাসময়ে হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে বললেন প্রধানমন্ত্রী। সন্তানহারা বাবা মায়ের কাছে দুঃখ প্রকাশ। সারা দেশে শিশুদেরকে হামের টিকা না দেওয়ার ফলে বিগত ইমিডিয়েট দুটি সরকারের জীবন বিনাশী ব্যর্থতা মনে হয় ক্ষমাহীন অপরাধ। যারা তাদের প্রিয় সন্তানদেরকে হারিয়েছেন সেই সকল পিতা মাতা এবং স্বজনদের কাছে আমি ব্যক্তিগতভাবে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। হাম ও উপসর্গ নিয়ে আরও 4 শিশু মৃত্যু মহামারী আকার ধারণ করছে বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। পরিস্থিতি জরুরি অবস্থা জারির পর্যায়ে। রাষ্ট্র ব্যবস্থার উপর জনগণের আস্থা ফিরিয়ে এনেছে সরকার। 2 মাস পূর্তিতে প্রেস উইং এর ব্রিফিং। সংকট থামাচাপা দেওয়ার অভিযোগ জামায়াত আমিরের। রাতভর লাইনে দাঁড়িয়েও অক্টেন পেট্রোল পাচ্ছে না অনেকে, বাড়ছে ক্ষোভ ভোগান্তি। উপদেষ্টা জানালেন তেলের মূল্য বৃদ্ধি করলে বাড়বে মূল্যস্ফীতি। এসএসসি পরীক্ষা থাকছে না, সাইলেন্ট এক্সপেল, শিক্ষার্থীদের আশ্বস্ত করলেন মন্ত্রী। 2 জুলাই থেকে শুরু হবে এইচএসসি। ইন্টারমিডিয়েট পরীক্ষা এইচএসসি সেটা আমরা জুলাই 2 তারিখে শুরু করব এবং উইদিন এ উইক আমরা তাদের রুটিন দিয়ে দিচ্ছি। দেশের 6 জেলায় ঝড় ও বজ্রাঘাতে 12 জনের মৃত্যু। সুনামগঞ্জে শিক্ষার্থী সহ নিহত 5, আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। কয়েক ঘন্টার ব্যবধানে আবারও হরমুজ প্রণালী বন্ধ করল ইরান। নির্দেশ অমান্য করায় 2টি বাণিজ্যিক ট্যাঙ্কারে আইআরজিসির হামলা। দর্শক আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। বিগত দুটি সরকার যথাসময়ে হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে। বর্তমান সরকারের চেষ্টায় হামের প্রকোপ কিছুটা কমানো গেছে, একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাম ও উপসর্গ নিয়ে সন্তান হারানো পরিবারগুলোর কাছে গভীর দুঃখ প্রকাশ করেন সরকার প্রধান। স্বাস্থ্য খাতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ধাপে ধাপে জিডিপির 5% বরাদ্দ দেওয়া হবে, করা হবে স্বাস্থ্য বীমাও। হাম প্রতিরোধযোগ্য রোগ, কিন্তু গত 1 মাসে এই হামে শিশু মৃত্যু ও আক্রান্ত ভয়াবহ রূপ নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি টিকাদান কর্মসূচি গ্রহণ করেছে সরকার। করার জন্য সবিনয় অনুরোধ। রাজধানীতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাদের সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত দুটি সরকারের অবহেলায় হামের অবনতি হয়েছে। সারা দেশে শিশুদেরকে হামের টিকা না দেওয়ার ফলে বিগত ইমিডিয়েট দুটি সরকারের জীবন বিনাশী ব্যর্থতা মনে হয় ক্ষমাহীন অপরাধ। বর্তমান সরকার সারা দেশে জরুরি ভিত্তিতে হামের টিকা দিয়ে তড়িৎ ব্যবস্থা নেওয়ায় আল্লাহর রহমতে পরিস্থিতি অবনতি কিছুটা রোধ করা সম্ভব হয়েছে। প্রিয় সন্তানদেরকে হারিয়েছেন সেই সকল পিতা মাতা এবং স্বজনদের কাছে আমি ব্যক্তিগতভাবে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। উন্নত চিকিৎসা ব্যবস্থা রাজধানী কেন্দ্রিক হওয়ায় সঠিক সেবা পাচ্ছেন না সবাই। তাই চিকিৎসা ব্যবস্থা বিকেন্দ্রীকরণ, স্বাস্থ্য বীমা ও হেলথ কার্ডের পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। বলেন, স্বাস্থ্যসেবা জবাবদিহিতার আওতায় এনে নাগরিকদের অধিকার নিশ্চিত করতে হবে। দুঃখজনক হলেও সত্য, বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসক, বিশেষায়িত হাসপাতাল অথবা উন্নত ল্যাব প্রায় সবকিছুই শহর কেন্দ্রিক, কিংবা আরও সুনির্দিষ্টভাবে যদি আমরা বলতে চাই তাহলে অবশ্যই রাজধানী ঢাকা কেন্দ্রিক। শহর এবং গ্রাম অঞ্চলে স্বাস্থ্যসেবা প্রাপ্তির ক্ষেত্রে বৈষম্য দূর করা বর্তমান সরকারের অন্যতম একটি প্রায়োরিটি। বৈষম্য দূর করে স্বাস্থ্যসেবার বিকেন্দ্রীকরণের লক্ষ্যে আমরা ইতিমধ্যেই পদক্ষেপ গ্রহণ এবং বাস্তবায়নের কাজও ধীরে ধীরে শুরু করেছি। বর্তমান সরকার ক্রমান্বয়ে স্বাস্থ্য খাতে জিডিপির 5% বরাদ্দ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে।
অনুষ্ঠানে তারেক রহমান চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত ও জীবনমান উন্নয়নের কথাও বলেন। সেজন্য আমরা সরকারের পক্ষ থেকে চেষ্টা করব এই বিষয়টি কিভাবে ইমিডিয়েটলি অ্যাড্রেস করা যায়। সফলভাবে দায়িত্ব পালনের জন্য অনুষ্ঠানে চিকিৎসকদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। করার ফলে সেবা গ্রহীতার সংখ্যা উল্লেখযোগ্য। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। মহামারী আকার ধারণ করেছে হাম। বর্তমান পরিস্থিতি স্বাস্থ্যগত জরুরি অবস্থা জারির পর্যায়ে পৌঁছেছে, এমন দাবি করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মুস্তাক আহমেদ। বলেছেন, হামের চতুর্মুখী ব্যাপকতা কমতে 1 থেকে 1.5 মাস সময় লাগতে পারে। পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে লাগবে আরও দীর্ঘ সময়। দ্রুত সারা দেশে গণটিকাদান কর্মসূচি চালুর পরামর্শ দিয়েছে ডক্টরস প্ল্যাটফর্ম ফর পিপলস হেলথ। গত 24 ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 4 শিশুর, আক্রান্ত 942 জন। হামে এত মৃত্যু, এত ভয়াবহ পরিস্থিতি 2 যুগেও দেখেনি দেশের মানুষ। 1 মাসেই প্রাণহানি 2 শতাধিক শিশু। ছোঁয়াচে রোগটিতে আক্রান্ত 20,000-এরও বেশি। হাসপাতালেই এখনও চিকিৎসাধীন 3,000-এর বেশি রোগী। হামের বর্তমান অবস্থাকে মহামারী আখ্যা দিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মুস্তাক আহমেদ। এই অবস্থায় করণীয় নিয়ে সংবাদ সম্মেলন করে ডক্টরস প্ল্যাটফর্ম ফর পিপলস হেলথ। পাবলিক হেলথ এমার্জেন্সি বলি তো অবশ্যই হয়েছে। পাবলিক হেলথ এমার্জেন্সি আমি মুখে বলি, স্বীকার করি না করি, এই যে আপনার সরকার যে স্বাস্থ্যগত কাজগুলো করছে এগুলো সবই জরুরি ভিত্তিতে। গোটা বাংলাদেশে হাম শেষ হতে অনেক সময় লাগবে, কিন্তু এই যে বাড়তিটা কিন্তু উল্লেখযোগ্যভাবে কমে যাবে। 1 মাস লাগে আপনার ইমিউনিটি তৈরি হতে, আর মৃত্যুটা কমতে কিন্তু আমাদের হয়তো আরও 1 মাস সময় লাগবে, কারণ ক্রিটিক্যাল রোগীরা হাসপাতালে ভর্তি হওয়া থেকে শুরু করে বাসায় থাকে, এর সময় লাগে। চিকিৎসকরা বলছেন, র্যাশ দেখা দেওয়ার 4 দিন আগেই হাম ছড়াতে পারে। তাই জ্বর এলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানান বিশেষজ্ঞরা। তাদের মতে প্রাথমিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানো, টিকা নিয়ে গুজব মোকাবেলায় সচেতনতা বাড়াতে হবে। অবিলম্বে সারা দেশে বিশেষ করে গণটিকাদান কর্মসূচি চালু করতে হবে, যাতে কোনো শিশুই টিকার বাইরে না থাকে। যারা প্রতিরোধযোগ্য এই শিশু মৃত্যুর জন্য দায়ী তাদেরকে চিহ্নিত করতে হবে ও তাদেরকে শাস্তি দিতে হবে। টিকা থাকা সত্ত্বেও কিন্তু টিকা দেওয়া হয় না, যেটা 57 হয়ে গেছে। কিন্তু যেটা আমি আগেই বলেছি, এটা খুব ছোঁয়াচে রোগ, এই জন্য কমসে কম 95% এলিজিবল যারা তাদেরকে টিকা দিতে হয়। বিশেষজ্ঞদের মতে স্বাস্থ্য খাতেও বৃদ্ধি করতে হবে বরাদ্দ। বাজেটের অন্তত 15% এবং জিডিপির 5% স্বাস্থ্য খাতে বরাদ্দ নিশ্চিত করার পরামর্শ তাদের। বিশেষায়িতভাবে চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কিনা। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্র ব্যবস্থার উপর জনগণের আস্থা ফিরিয়ে এনেছেন সরকারের 2 মাস পূর্তি উপলক্ষে। এই কথা বলেন মুখপাত্র মাহাদি আমিন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে ছিল প্রেস উইংয়ের ব্রিফিং। তিনি বলেন, একটি নির্দিষ্ট গোষ্ঠী বহুমুখী মিথ্যাচার করলেও সচেতন নাগরিকদের কারণে তাদের অপচেষ্টা ব্যর্থ হয়েছে। গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতা উপভোগ করছে মানুষ। বিরোধী দলের সমালোচনা করে তিনি বলেন, তারা মূল কাজ না করে হট্টগোল ও গুজবের মতো বিকল্প বেছে নিয়েছে। সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে বিএনপি। সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে দলটি, যার মধ্যে অন্যতম ফ্যামিলি ও কৃষক কার্ড সহ খাল খনন কার্যক্রম। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের ক্ষমতা গ্রহণের 2 মাস পূর্তি উপলক্ষে ব্রিফিং। প্রেস উইংয়ের এই আয়োজনে কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন, যেখানে উঠে আসে সরকারের বিভিন্ন উদ্যোগ আর প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এখন দেশের মানুষের সে আস্থা ও বিশ্বাস ফিরিয়ে এনেছেন। সরকারের ভুল ত্রুটি তুলে ধরা ও জনকল্যাণকর উদ্যোগের পাশে থাকতে সাংবাদিকদের আহ্বান জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র। এ সময় বিরোধী দলের ভূমিকা নিয়েও সমালোচনা করেন তিনি। ফ্যাসিবাদের দীর্ঘ সময় এবং গত প্রায় 1.5 বছরের অন্তর্বর্তী সরকারের সময় একটি নির্দিষ্ট গোষ্ঠী পরিকল্পিতভাবে বহুমুখী অপপ্রচারে লিপ্ত থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য সচেতন নাগরিক প্রচারণার বিরুদ্ধে জোরালো প্রতিরোধ গড়ে তুলেছেন। সরকার যে সমস্ত ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে, বিরোধী দল সেই কাজের জন্য সামগ্রিকভাবে সহযোগিতা করবে। কিন্তু আমরা দেখতে পেলাম তারা সেটি না করে সংসদে হট্টগোল করা, রাজপথে আন্দোলনের হুমকি, গুজব অপপ্রচার ছড়ানো সহ বিকল্প পথ বেছে নিয়েছে।
ব্রিফিংয়ে মাহাদি আমিন বিগত 2 মাসে সরকারের 60 উদ্যোগ নিয়ে কথা বলেন। ব্রিফিংয়ে উঠে আসে জ্বালানি সংকট ও হাম সংক্রমণের প্রসঙ্গ। বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যেও সরকার জ্বালানি তেলের দাম না বাড়িয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ নিয়ন্ত্রণে রেখেছে। বহুমুখী পদক্ষেপের ফলে সামগ্রিকভাবে যে কোনো দেশের তুলনায় বাংলাদেশের তেলের দাম যথেষ্ট কম রয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর হামের টিকাদান কর্মসূচি চালু হয়েছে, লক্ষ্য দ্রুততম সময়ে সারা দেশে সেটি প্রদান করা। মাহাদি আমিন দাবি করেন, গণমাধ্যম ও মত প্রকাশের অবাধ স্বাধীনতা উপভোগ করছে সবাই। এর অপব্যবহার করে অনেকে প্রধানমন্ত্রীকে নিয়ে মিথ্যাচার করছে বলেও মন্তব্য করেন তিনি। সরকারের লক্ষ্য একটি উদার ও গণতান্ত্রিক সমাজ নির্মাণ করা, যেখানে কোনো ভিন্ন মত অবমূল্যায়িত হবেন না। মুক্ত ও নিরাপদ মত প্রকাশ, স্বাধীন গণমাধ্যম এবং বাধাহীন চিন্তার পরিবেশ নিশ্চিত করতে গত 2 মাসে এর কোনো ব্যত্যয় ঘটেনি। এমনকি মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়েও মিথ্যা অপপ্রচার ও অশালীন আচরণ করছেন অনেকেই, যা নজিরবিহীন। সবাই মুক্ত ও নিরাপদে মত প্রকাশ করছেন, এমনকি একটি চিহ্নিত গোষ্ঠী হীন ও রাজনৈতিক স্বার্থে এর অপব্যবহার করছে। তবুও অটুট রয়েছে বহুমত ও কণ্ঠের পূর্ণাঙ্গ স্বাধীনতা। ব্রিফিংয়ের পর সাংবাদিকদের কোনো প্রশ্ন না নিয়েই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র। দীর্ঘ নির্বাসন শেষে তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। জ্বালানি সংকট পরিস্থিতি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এই অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর রাসাদ গেটে তেলের পাম্প পরিদর্শন শেষে তিনি বলেন, জনগণের এই ভোগান্তি সংসদে তুলে ধরা হবে। এর আগে রাজধানীর শিশু হাসপাতাল পরিদর্শন শেষে বলেন, হাম চিকিৎসায় আইসিইউর কোনো অস্তিত্ব নেই হাসপাতালে, পুরো স্বাস্থ্য খাতের নাজেহাল অবস্থা। ইরান যুদ্ধের পর থেকে তেল নিয়ে ভোগান্তি শুরু দেশ জুড়ে। সরকার বলছে তেলের কমতি নেই, মূল সংকট বাড়তি চাহিদা ও মজুতদারিতে। তবে পাম্পগুলোতে গ্রাহকদের দীর্ঘ লাইন। শনিবার রাজধানীর তেলের পাম্প পরিদর্শন করেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, পাম্পগুলো চাহিদার 3 ভাগের 1 ভাগ জ্বালানি পায়, সে কারণেই এই সংকট। আগে প্রতিদিন তারা 3 গাড়ি তেল পাইতেন, এই সংকট সৃষ্টি হওয়ার পরে দেওয়া হয় 1 গাড়ি। এইটা দিয়ে তারা 24 ঘন্টা কাভার করতে পারেন না। যত সময় তাকে দেন, যখন থাকে না তখন তারা বন্ধ করতে বাধ্য হয়। অথচ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আগের স্বাভাবিক সময়ের চাইতে এখন তেল অনেক বেশি বিক্রি হচ্ছে। এর আগে হাম আক্রান্ত শিশুদের দেখতে রাজধানীর শিশু হাসপাতালে যান জামায়াত আমির। বলেন, সংসদে সরকারি দলের কথায় মনে হয় দেশে কোনো সমস্যা নেই। সরকারকে ট্যাক্সের হিসেব অনুযায়ী কাজ করার আহ্বান জানান তিনি। পুরা স্বাস্থ্য খাতটি একটা ডিজাস্টার। এই স্বাস্থ্যকে লুটপাট করে একদিকে খাওয়া হয়েছে, আবার সরকারগুলো এটাকে যথাযথ গুরুত্ব দেয়নি। জিডিপির কত % বরাদ্দ এখানে ছিল আমরা সবাই জানি, অথচ একটা দেশের 2টা কাজ সবচেয়ে বেশি প্রাধান্য পাওয়ার কথা, একটি হচ্ছে শিক্ষা, দ্বিতীয়টি হচ্ছে স্বাস্থ্য। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নড়বড়ে বলেও মন্তব্য করেন জামায়াত আমির। ঘরের দরজা ভেঙে মেয়েটাকে কিডন্যাপ করে নিয়েছে কিছু দুর্বৃত্ত। আমরা খবর পেয়েছি তারা রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় এই দুর্বৃত্তপনা করেছে। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ আটকে দেওয়ার মাধ্যমে কার্যত ব্যাংক ডাকাতদের আবারও ফিরিয়ে আনার তৎপরতা চলছে, এই অভিযোগ করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে মগবাজারে আল ফালাহ মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মেলনে এই মন্তব্য করেছেন তিনি। জানান, অর্থ পাচার ও লুটপাটের সংস্কৃতি এখনো বন্ধ হয়নি। বলেন, যে কারণে অতীতে দুর্বৃত্তপনা হয়েছে, অর্থনৈতিক ও শিল্পের ময়দানে হুবহু এখনো তা চালু আছে। জ্বালানির সংকট প্রসঙ্গে ডাক্তার শফিকুর রহমান বলেন, সংসদে সব তেল ঢুকে গেছে, তাই বাইরের সংকট। সরকারকে সঠিক তথ্য দেওয়ার আহ্বান জানান তিনি। ব্যাংক রেজুলেশন আইনটি, অধ্যাদেশটি আটকে দেওয়ার মাধ্যমে কার্যত ব্যাংক ডাকাতদেরকে আবার ফিরিয়ে আনার আমরা আপনাদেরকে অনুরোধ করব, সারা বাংলাদেশের মানুষকে সচেতন করুন, জানিয়ে দিন আমাদের ব্যাংকের টাকা কোনো ডাকাতের হাতে আর আমরা তুলে দেব না। কমছেই না রাজধানীর ফিলিং স্টেশনগুলোর সামনে দীর্ঘ লাইন আর জনমানুষের ভোগান্তি। গভীর রাত থেকে সিরিয়ালে দাঁড়ান গ্রাহকরা। 12 থেকে 13 ঘন্টার অসহ্য অপেক্ষার পর যতটুকু তেল মেলে তা দিয়ে চলা যায় না একদিনও। অপেক্ষমান গাড়িগুলোর কারণে সড়কে তৈরি হচ্ছে দীর্ঘ যানজট। কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের দাবি ক্ষুব্ধ গ্রাহকদের।
রাইড শেয়ার করেন মোহাম্মদ কাউসার। দৈনিক তার জ্বালানি লাগে 4 থেকে 5 লিটার, অথচ 8 থেকে 9 ঘন্টা লাইনে দাঁড়িয়ে যেটুকু জ্বালানি পাচ্ছেন তাতে টেনে টুনে চলে একদিন, পরদিন আবারও দাঁড়াতে হয় লাইনে। এতে কর্মঘণ্টা আর রোজগার দুটোই কমছে। এখন 500 টাকা করে দিলে তো একদিন যাচ্ছে, আমি তো রাইড শেয়ারিং করলে তো দেখা যাচ্ছে 500 টাকা তেলে একদিন যাবে। ফিলিং স্টেশনগুলোর সামনে হাজারো মানুষের ভোগান্তি এখন নিত্যকার চিত্র। কাঠ ফাটা রোদে 12-13 ঘন্টা দাঁড়িয়ে অপেক্ষা, তাও পাম্পে মজুদ তেল পাবেন কিনা সেই নিশ্চয়তা নেই। দীর্ঘ অপেক্ষায় অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। আমি হচ্ছে হার্টের রোগী, এখন পর্যন্ত কিছু খেতে পারি নাই, তাহলে এই অবস্থা আমার কি হওয়া উচিত? তারপরেও এরা তেল দিতে সম্পূর্ণ তেল আমরা পাচ্ছি না, কাঙ্ক্ষিত তেল পাচ্ছি না। খাওয়া দাওয়া কালকে না খাই আইছিলাম, হোটেলে এখানে খাইছি। তেল ভরতে যে 6 থেকে 7 ঘন্টা চলে যাচ্ছে, যে টাইমে মানুষ ইনকাম করবে ওই টাইমটা তেলের ভরার পিছনে আর কি ব্যয় হয়ে যাচ্ছে। গভর্নমেন্ট কি স্টেপস নিচ্ছে আই হ্যাভ নো আইডিয়া। 2 দিন পর শুনতেছি জাহাজ আসতেছে বাট আমাদের তীরে আর ভিড়তেছে না আলটিমেটলি। বাচ্চা রেখে পড়াশোনা ওদের সবকিছু বাদ দিয়ে দীর্ঘক্ষণ 5-6 ঘন্টা লাইনে থেকে তেল নেওয়াটা এটা অবশ্যই আমাদের জন্য কষ্টকর একটা ব্যাপার। চলমান ভোগান্তিতে কিছুটা স্বস্তি এনেছে ফুয়েল পাস। মোটরসাইকেলে পাম্প ভেদে ফুয়েল পাসে মিলছে 1000 থেকে 1200 টাকার তেল, পাস ছাড়া মিলছে 500 থেকে 800 টাকার। পাম্প কর্তৃপক্ষ বলছে ডিপো থেকে চাহিদার 3 ভাগের 1 ভাগ তেল পাচ্ছেন তারা। অন্যদিকে গ্রাহকের চাহিদা স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ বেশি। দুয়ে মিলিয়ে তীব্র হচ্ছে এই সংকট। ফুয়েল পাস নিলে এখানে 1000 টাকা দিচ্ছে, আর ফুয়েল পাস ছাড়া হচ্ছে 500 টাকা। এজন্য ফুয়েল পাস দিয়ে নিলে আমি মনে করি সুবিধা, তাহলে একবারে বেশি তেল নেওয়া যাবে। 5 ঘন্টা 4 ঘন্টা দাঁড়ায় থেকে আমি 1000 টাকা তেল পাচ্ছি অ্যাপসের মাধ্যমে। আর নর্মালি আসলে 500 টাকার তেল 1000 টাকার করে দিচ্ছি অ্যাপসে যারা আসতেছে, আর যারা নর্মাল আছে তাদেরকে 500 টাকা দিচ্ছি। ওনাদেরকে আমরা ইন্সপায়ার করতেছি যে ভাই আপনারা তাড়াতাড়ি অ্যাপসটা ডাউনলোড করেন, ফুয়েল পাস অ্যাপসটা ডাউনলোড করেন। তেল আমাদের বিক্রি করতে 5 ঘন্টা বা 6 ঘন্টাই লাগে, বিক্রি হয়ে গেল পাম্প বন্ধ। তেলের মজুদ স্বাভাবিক বারবারই বলছে সরকার, অথচ কমছে না জনমানুষের এই ভোগান্তি। দ্রুতই সুনির্দিষ্ট দিক নির্দেশনা চায় ভুক্তভোগীরা। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। আগামী 2 জুলাই থেকে শুরু হচ্ছে এই বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি ও সমমান পরীক্ষা। শিগগিরই শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে বিস্তারিত সময়সূচি জানানো হবে। এছাড়া যমুনা টেলিভিশনকে শিক্ষামন্ত্রী জানিয়েছেন আগামী মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষায় সাইলেন্ট এক্সপেল বা নীরব বহিষ্কার বলে কিছু থাকবে না। শিক্ষার্থীদের উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছেন মন্ত্রী আনম এহসানুল হক মিলন। এবারের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমান পরীক্ষা সব বোর্ডেই হচ্ছে অভিন্ন প্রশ্নপত্রে। এ অবস্থায় পরীক্ষা শুরুর তারিখ নিয়ে শিক্ষার্থী ও সংশ্লিষ্টর মাঝে ব্যাপক আগ্রহ। সরকারি ছুটির দিন শনিবার মন্ত্রণালয়ে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে বসে বৈঠক। পরে যমুনা টেলিভিশনকে শিক্ষামন্ত্রী জানান সবকিছু ঠিকঠাক থাকলে জুলাই হবে এইচএসসি পরীক্ষা। আমরা ইন্টারমিডিয়েট পরীক্ষা এইচএসসি সেটা আমরা জুলাই 2 তারিখে শুরু করব, এবং উইদিন এ উইক আমরা তাদের রুটিন দিয়ে দিচ্ছি, এবং উইদিন 5 উইকস আমরা পরীক্ষা শেষ করব। এটা হচ্ছে আজকে স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করার পরে সিদ্ধান্ত। এ সময় আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমান পরীক্ষা নিয়েও কথা বলেন মন্ত্রী। এই সামনে যে 21 তারিখে এসএসসি পরীক্ষা সমমানের পরীক্ষা শুরু হয়েছে, বিশেষ করে পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালা 2026-এর 29 নম্বর অনুচ্ছেদ মন্ত্রীর নজরে আনা হয়। সেখানে নীরব বহিষ্কারের বিষয়ে বলা আছে, প্রকাশ্যে বহিষ্কার করলে যদি আইন শৃঙ্খলার অবনতির সংখ্যা থাকে অথবা দায়িত্বে নিয়োজিতদের নিরাপত্তা বিঘ্নিত হয় তাহলে নীরব বহিষ্কার করা যাবে। এ আইনের অপব্যবহার হতে পারে ভেবে বিষয়টি নিয়ে পরীক্ষার্থীদের মাঝে ব্যাপক ভীতির সঞ্চার হয়েছে। নীরব বহিষ্কার বলে কোনো শব্দ থাকতে পারে না। প্রত্যেকটা আইনি ডিউ প্রসেস হতে হবে, অর্থাৎ আপনি ক্লাসরুমে নকল করেছেন কি করেননি সেটা সেখানেই আপনাকে প্রমাণিত হতে হবে। নীরবে কেউ বাড়িতে বসে কাউকে বহিষ্কার করতে পারে না, এটা আইনগত প্রযোজ্য নয়। পরে দ্রুত নীতিমালা সংশোধন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন মন্ত্রী। তারা যেন পরীক্ষা ঠিকমতো নেন, মানসম্মত লেখাপড়া করান, আমরা সেদিকে যাচ্ছি, আমরা পরীক্ষার্থীদের পিছনে ছুটছি না। আল আমিন কহন, যমুনা নিউজ, ঢাকা। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করলে মূল্যস্ফীতি হবে, দরিদ্র হবে আরও মানুষ, বাড়বে কৃষি উৎপাদন ব্যয়ও। জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই সে পথে হাঁটেনি সরকার। এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। জ্বালানি এবং ভোজ্য তেলে বড় মজুদ থাকা প্রয়োজন ছিল। ইআরএফ এর আলোচনায় অন্য বক্তারা বলেছেন, অর্থনীতি যদি ভালো না হয় রাজনীতিতে মাশুল দিতে হবে সরকারকে।
মধ্যপ্রাচ্য যুদ্ধে বিশ্ববাজারে অস্থির জ্বালানি তেলের দাম। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তা নিশ্চিত করে বলা কঠিন। IMF ঋণের অর্থ ছাড় করা নিয়েও বাড়ছে দুশ্চিন্তা। ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ERF এর অর্থনৈতিক স্থিতিশীলতা, আর্থিক সক্ষমতা ও সরকারের 180 দিনের পরিকল্পনা নিয়ে সেমিনারে উঠে আসে অর্থনীতির সার্বিক অবস্থা ও চ্যালেঞ্জ। ব্যবসায়ী নেতারা বললেন, বিনিয়োগের জন্য উপযোগী পরিবেশ দরকার। নানা কারণে, নানা অজুহাতে, বাংলাদেশ ব্যাংকের নানা রকমের ওই পলিসির দোহাই দিয়ে আমাদেরকে সহযোগিতা করছে না। মানে বিভিন্নভাবে ব্যাংকগুলি আমাদেরকে রপ্তানিকে ব্যাহত করছে। ইরিগেশনের পিছনে যে বিদ্যুৎ এবং ডিজেলটা খরচ হয়, সেটা যদি আমরা এই সোলারে কনভার্ট করতে পারি, তাহলে সেই বিদ্যুৎটা আমরা ইন্ডাস্ট্রিতে পেতে পারি। কারণ ইন্ডাস্ট্রি পরিচালনার জন্য 100% সোলার দিয়ে কখনোই সম্ভব না। ওয়েলথ সারচার্জ থেকে এখন ওয়েলথ ট্যাক্সে যেতে চাচ্ছি। এটা তো সেই সব জায়গায় এটা আঘাত করবে, যেসব জায়গাগুলোতে আমরা হাত দিতে পারি নাই এবং সেজন্য এগুলো হয় নাই বছরের পর বছর। এবং অর্থনীতি যদি ভালো না হয়, রাজনৈতিকভাবে এটাকে মাসুল দিতে হবে। অনুষ্ঠানে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি না করার কারণ ব্যাখ্যা করেছেন প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা। আমরা যেহেতু জনগণের কাছে দায়বদ্ধ, মূল্যস্ফীতি উস্কে দিতে পারি না, কৃষকের উৎপাদন ব্যাহত করতে পারি না, দারিদ্র মানুষের সংখ্যা আরো বাড়াতে পারে না, বিনিয়োগের বৈপরীত্য যাত্রা যেখানে স্থগিত হয়ে গেছে বা কমে গেছে সেখানে যেতে পারে না। বলা হয়, বেইল আউট করতে IMF এর দ্বারস্থ হয় পতিত সরকার। তখন ঋণ শর্ত বড় বিষয় ছিল না, অর্থ ছাড়ই বড় ছিল। উপদেষ্টা জানান, বাজেটের 1 নম্বর পরিচালন ব্যয়ের খাত ঋণের দায় পরিশোধ। বেইল আউট করতে তারা IMF এর দ্বারস্থ হয় এবং তার যেহেতু জনগণের কাছে কোনো দায়বদ্ধতা ছিল না, তখন সে এমন সব শর্তে রাজি হয়, কারণ তার তো এই স্বজনতোষী পৃষ্ঠপোষকতা চালু রাখতে হবে। কি শর্ত আছে, সেটা কি বড় ছিল না অর্থের রিলিজ বড় ছিল? এখন আমাদের নর্ম হচ্ছে সেটাকে আমাকে রেসপেক্ট করতে হবে। দুই চুক্তির ক্ষেত্রে এটা প্রযোজ্য। উপদেষ্টা জানান, চলমান সামাজিক নিরাপত্তার কোনো কর্মসূচি এখনই বন্ধ করার পরিকল্পনা নেই সরকারের। সেটার একটা পদ্ধতি আছে এবং সেই পদ্ধতি আমরা পরীক্ষা নিই। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। দেশের 6 জেলায় ঝড় ও বজ্রাঘাতে মৃত্যু হয়েছে 12 জনের। এর মধ্যে সুনামগঞ্জেই এক শিক্ষার্থী সহ নিহত হয়েছে 5 জন। এছাড়া রংপুর, ময়মনসিংহ, হবিগঞ্জ, নেত্রকোনা ও কিশোরগঞ্জে মারা গেছে আরও 7 জন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। সকালের ঝকঝকে রোদে জীবিকার টানে মাঠে নেমেছিলেন কৃষকরা। সুনামগঞ্জের বিভিন্ন হাওরাঞ্চলে হঠাৎ শুরু হয় ঝড় ও বজ্রপাত। মুহূর্তেই নিভে যায় এক শিক্ষার্থী সহ 4 কৃষকের প্রাণ। দুপুরে ধর্মপাশা, জামালগঞ্জ ও দিরাই উপজেলায় হাওরে ধান কাটার সময় আকস্মিক ঝড়ের সাথে বজ্রাঘাতে নিহত হন কলেজ শিক্ষার্থী হাবিবুর রহমান সহ 3 কৃষক রহমতুল্লাহ, লিটন মিয়া ও নূর জামাল। এছাড়া তাহিরপুর উপজেলায় হাওরে হাঁস চড়ানোর সময় বজ্রাঘাতে মৃত্যু হয় আবুল কালাম নামের আরও একজনের। আলাদা এসব ঘটনায় আহত হয়েছে 5 জন। এখন পর্যন্ত বজ্রপাতে সুনামগঞ্জ জেলায় 5 জনের মৃত্যুর খবর আমরা নিশ্চিত হয়েছি। এর মধ্যে 2 জন হচ্ছে ধর্মপাশা, 1 জন জামালগঞ্জ, 1 জন তাহিরপুর এবং 1 জন দিরাই। রংপুরের মিঠাপুকুর উপজেলার সখীপুর গ্রামে বজ্রাঘাতে নিহত হয়েছেন 2 জন। স্থানীয়রা জানায়, বৃষ্টির মধ্যে ছোট শালমারা বিলে মাছ ধরছিলেন মৎস্যজীবীরা। তা দেখতে ভিড় করে শিশুসহ 15 থেকে 20 জন। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলে মৃত্যু হয় কৃষক তালেব ও জেলে মিলন মিয়ার। এ সময় 3 শিশুসহ আহত হয় অন্তত 10 জন। তাদেরকে উদ্ধার করে মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 3 শিশুর অবস্থা গুরুতর হওয়ায় তাদের পাঠানো হয় রংপুর মেডিকেলে। এদিকে ময়মনসিংহের গৌরীপুরে ধান খেতে কাজ করার সময় এক কৃষক এবং গফরগাঁওয়ে মাঠ থেকে গরু আনার সময় বজ্রাঘাতে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এছাড়া নেত্রকোনা ও হবিগঞ্জে প্রাণ গেছে আরও 2 জনের। সাইফ আহমেদ, যমুনা নিউজ।
মাদারীপুরে নৈশ প্রহরীকে জিম্মি করে 6টি স্বর্ণের দোকান সহ 8টি দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় আহতও হয়েছে একজন। ভোরে সদর উপজেলার হাউসদি বাজারের স্বর্ণকার পট্টিতে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান, রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যান তারা। ভোরে একদল মুখোশধারী ডাকাত বাজারের পাহারাদারকে আঘাত করে, পরে তাকে বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে রাখা হয়। এরপর প্রথমে নিউ প্রিয়াঙ্কা জুয়েলার্সে ডাকাতি করে সংঘবদ্ধ চক্রটি, পরে পাশের আরও 5টি দোকান থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায় তারা। এ সময় স্বর্ণের দোকানে থাকা সিন্দুকও নিয়ে যায় ডাকাত দল। এতে তাদের কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। এই ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। ঢুকে দেখে আমার সিন্ধুক নিয়ে আসে, নিয়ে যাওয়ার পর আমার অনুমান 12 লক্ষ টাকার মাল ছিল, 12-13 লক্ষ টাকার মাল ছিল। 30 ভরি সোনা ছিল, মাল মানুষের কাস্টমারের, আর আমার কাজের সোনা ছিল, আর আপনার 500 ভরি রূপা ছিল। ট্রাকে করে 7-8 জন ডাকাত এখানে আসে, এই বাজারে আসে, এবং তারা এই রাতের অন্ধকারে এই বাজার থেকে স্বর্ণের অলংকার, কিছু রূপার অলংকার এবং নগদ টাকা এবং মুদির দোকান থেকে কিছু টাকা নিয়ে চলে যায়। পরিকল্পিত ব্যবস্থাপনা আর সুশৃঙ্খল আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে এবারের হজ যাত্রা। প্রথম দিন নির্ধারিত 14টি ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করবেন 5,500-এর বেশি হজযাত্রী। সৌদি অংশের ইমিগ্রেশন, বোর্ডিং পাস সহ যাবতীয় কার্যক্রম কম সময়ের মধ্যে এবং কোনো ধরনের হয়রানি ছাড়াই সম্পন্ন হওয়ায় তারা সন্তুষ্ট। চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে মোট 78,500 জন হজ পালনে যাচ্ছেন সৌদি আরব। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে আল্লাহর ডাকে সাড়া দিয়ে পবিত্র হজের উদ্দেশ্যে যাত্রা শুরু। রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে জড়ো হচ্ছেন শত শত হজযাত্রী। আমি আল্লাহর ঘর দেখতে যাচ্ছি, আমি রাসূলকে কবর জিয়ারত করতে পারতেছি, এটা সবচেয়ে আমার কাছে ভালো লাগে। আল্লাহর ঘরে যাওয়ার আবেগ, এটা তো আর আসলে প্রকাশ করা যাবে না, এটা উপরওয়ালা জানে আর আমি জানি। শুরু থেকেই পুরো প্রক্রিয়াটি ছিল সুশৃঙ্খল ও ঝামেলামুক্ত। দ্রুত সম্পন্ন হচ্ছে আনুষ্ঠানিকতা, যা আগের যে কোনো সময়ের তুলনায় অনেকটাই স্বস্তিদায়ক বলছেন মুসল্লিরা। বাইতুল্লাহ গিয়ে বাইতুল্লাহর ঘর ধরে আমরা পুরা মুসলিম উম্মার জন্য আমরা দোয়া করব। যদিও এটা আমার প্রথম, এর আগে আমি যাইনি, কিন্তু যা পরিস্থিতি দেখেছি আলহামদুলিল্লাহ খুবই ভালো। দেশের জন্য দোয়া করব, ময়মুরবির জন্য দোয়া করব, আপনাদের জন্য দোয়া করব। হজ অফিসের পরিচালক জানান, এবার আগেই ভিসা ইস্যু হয়েছে, যার ফলে কোনো ভোগান্তির সম্ভাবনা নেই। বাধ্যতামূলক নুসুক কার্ড অনেকে বাংলাদেশ থেকেই নিয়ে যাচ্ছেন, বাকিরা সৌদি বিমানবন্দরে নেমেই সংগ্রহ করবেন। এই বছরই প্রথমবারের মতো হজ ফ্লাইট শুরু হবার আগেই কিন্তু নিবন্ধিত হজযাত্রীদের ভিসা শতভাগ সম্পন্ন হয়েছে। আমরা আপনাদের মাধ্যমে সকল হজযাত্রীদেরকে এই বিষয়ে সবিনয় অনুরোধ করতে চাই যে তারা যেন প্রতিটা মুহূর্তে নুসুক কার্ড তাদের সঙ্গে রাখেন এবং নুসুক কার্ড অত্যন্ত যত্নের সাথে সংরক্ষণ করেন। বাংলাদেশের প্রথম হজ ফ্লাইটটি 419 জন যাত্রী নিয়ে স্থানীয় সময় ভোর 4:30টায় সৌদি আরবে পৌঁছায়। জেদ্দার কিং আব্দুল আজিজ বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। ইমিগ্রেশন, বোর্ডিং পাস সহ যাবতীয় কার্যক্রম কম সময় এবং কোনো ধরনের হয়রানি ছাড়াই সম্পন্ন হওয়ায় সন্তুষ্ট যাত্রীরা। এখানে সৌদিয়ানরা প্লাস এখানে যারা বাঙালি আমাদের এমবেসি থেকে ছিলেন, ওনারা সবাই আমাদেরকে রিসিভ করেছে খুব কর্ডিয়ালি। তাদের যে ব্যবস্থাপনা আমি এখানে দেখেছি এবং আমার বাংলাদেশ থেকেও যে ব্যবস্থাপনা এসেছি, আমি এতে অত্যন্ত খুশি হয়েছি। হজযাত্রী পরিবহনে কাজ করছে 3টি বিমান সংস্থা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস। ঢাকা ছাড়াও চট্টগ্রাম, সিলেট বিমানবন্দর থেকে পরিচালিত হচ্ছে হজ ফ্লাইট। ইবাদতের এই সফরে স্বস্তির শুরু শেষ পর্যন্ত বজায় থাকবে, এমনটাই প্রত্যাশা হজ যাত্রীদের। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। ঋণের কিস্তি ছাড় নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি IMF। ওয়াশিংটন ডিসিতে সংস্থাটির উপব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্কের সঙ্গে বৈঠক শেষে এই তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী। IMF এর সাথে $5.5 বিলিয়ন ঋণ কর্মসূচি চলছে বাংলাদেশের। এ পর্যন্ত 5 কিস্তিতে $3.5 বিলিয়ন ঋণ মিলেছে। অন্তর্বর্তী সরকারের আমলে স্থগিত করে রাখা 2টি কিস্তির $1.3 বিলিয়ন ছাড়ে চলছে আলোচনা। সংস্থাটির বসন্তকালীন সভায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন যুক্তরাষ্ট্রে সফররত অর্থমন্ত্রী আমির খুসরু মাহমুদ চৌধুরী। সাইড লাইনে হয় নীতি নির্ধারণী দ্বিপাক্ষিক বৈঠক। আগামী 2 সপ্তাহের মধ্যে এই বিষয়ে অগ্রগতি হবে জানান তিনি।
আমাদের দেশে যে ব্যাংকের যে সমস্যাগুলো আছে ওগুলোতে তারা রোল প্লে করতে চায়। আর ইন দ্য মিনটাইম IMF এর সাথে যে আলোচনাটা সেটা অব্যাহত থাকবে, কারণ আমরা অনেকগুলো ইস্যু সলভ করেছি, কয়েকটা ইস্যু এখন আলোচনার মধ্যে আছে। সেটা আমরা আগামী 15-20 দিনের মধ্যে এই ইস্যুগুলো আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা করছি। শেষ হয়েছে রিহ্যাবের দ্বিবার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ। সকাল 10:40 ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকেল 4:30 পর্যন্ত। নির্বাচনে ভোট দিয়েছেন মোট 570 জন, এর মধ্যে ঢাকায় 512 জন এবং চট্টগ্রামে 58 জন। এবার পরিচালকদের পাশাপাশি প্রত্যক্ষ ভোটে সভাপতি সহ সভাপতিদেরও নির্বাচিত করছেন আবাসন খাতের ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব সদস্যরা। বলছেন, নতুন নেতৃত্বের হাত ধরে ব্যবসায় আসবে গতি, কেটে যাবে মন্দা। রিহ্যাব নির্বাচনে ঢাকা এবং চট্টগ্রাম মিলে এবার 35টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন 88 জন প্রার্থী। সদস্যদের কল্যাণ এবং আবাসন ব্যবসার উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করেন প্রার্থীরা। সুষ্ঠু পরিবেশে নিয়ে প্রশ্ন তোলেন কেউ কেউ। গাজীপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলায় 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে শ্রীপুরের একটি গ্রাম থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়। অপহরণ মামলায় বলা হয়, ওই মাদ্রাসা ছাত্রীকে বেশ কিছুদিন ধরে উত্ত্যক্ত করছিল আবিদ নামে স্থানীয় এক যুবক। প্রতিবাদ করায় মেয়েটিকে ভয় ভীতি দেখানোর পাশাপাশি অপহরণের হুমকি দেওয়া হয়। গত 14 এপ্রিল মাদ্রাসা যাওয়ার পথে মাওনা ফায়ার সার্ভিস এলাকা থেকে মেয়েটিকে অপহরণ করে আবিদ ও তার সহযোগীরা। পরে স্থানীয় প্রভাবশালীর চাপ দিলে 15 এপ্রিল মেয়েটির বাড়িতে যায় আবিদ, সাথে নিয়ে যায় মেয়েটিকেও। এ সময় বিষয়টি নিয়ে ওই বাড়িতে স্থানীয় গণ্যমান্য লোকের উপস্থিতিতে দরবার বসে। অভিযোগ, এক পর্যায়ে অস্ত্রের মুখে আবিদ ও তার সহযোগীরা মেয়েটিকে আবারও অপহরণ করে নিয়ে যায়। এদিকে উদ্ধারের পর ওই মাদ্রাসা ছাত্রী আদালতে জবানবন্দি দিয়েছে। পুলিশের সাথে কথা বলে জানা যায়, আবিদের সাথে স্বেচ্ছায় বাড়ি ছাড়ে মেয়েটি। উদ্ধার নয়নপুর থেকে এমসি ভাড়া, অক্ষত অবস্থা, একদম নিরাপদ অবস্থা, সেফ অবস্থা। এটা তো স্বেচ্ছায় গেছিল, আর দুজনে মেয়েটা স্বেচ্ছায় গেছিল। আংশিকভাবে আকাশসীমা খুলে দিয়েছে ইরান। এর ফলে দেশটির পূর্বাঞ্চলের আকাশসীমা দিয়ে চলাচল করতে পারবে আন্তর্জাতিক ফ্লাইটগুলো। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। জানানো হয়, স্থানীয় সময় শনিবার সকাল 7টায় আকাশপথ খুলে দেওয়া হয়েছে। তবে ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটগুলো বলছে, এখনও ইরানের আকাশসীমা দিয়ে আন্তর্জাতিক কোনো ফ্লাইট যেতে দেখেনি তারা, বরং সংঘাত এড়াতে দীর্ঘপথ ঘুরে গন্তব্যে পৌঁছাচ্ছে বিমানগুলো। হরমুজ প্রণালী ঘিরে চলছে চরম নাটকীয়তা। জাহাজ চলাচলে খুলে দেওয়ার ঘণ্টা খানেক না পেরোতেই আবারও বন্ধ হলো গুরুত্বপূর্ণ জলপথটি। ইরানের স্পষ্ট বার্তা, মার্কিন অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত প্রণালী থাকবে সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণে। হরমুজ খোলার সিদ্ধান্তে বিশ্ব বাণিজ্যে স্বস্তি ফিরলেও আবারও দেখা দিল অনিশ্চয়তা। ইরানের ওপর মার্কিন ইসরায়েল আগ্রাসনের পর থেকেই কার্যত বন্ধ হরমুজ প্রণালী, যার জেরে বিশ্বের জ্বালানি খাতে তৈরি হয়েছে নজিরবিহীন অস্থিরতা। অস্থায়ী যুদ্ধবিরতিতে হামলা পাল্টা হামলা বন্ধ হলেও কাটেনি জলপথ ঘিরে অনিশ্চয়তা। গেল 24 ঘন্টায় তুঙ্গে নাটকীয়তা, যার শুরুটা ইরানি পররাষ্ট্রমন্ত্রীর এক পোস্টের জেরে। হরমুজ খুলে দেওয়ার ঘোষণা দেন আব্বাস আরাকচি। এরপরই ট্রুথ সোশ্যালে একই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। দিনভর চলে টানাপোড়েন। মার্কিন অবরোধ অব্যাহত রাখার সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে ওঠে তেহরান। ফের হরমুজ বন্ধ করার হুমকি দেন পার্লামেন্ট স্পিকার বাঘের কালিবাফ। তার পোস্টের কয়েক ঘন্টা পরই পুনরায় বন্ধ করা হলো জলপথটি। IRGC জানায়, অবরোধ প্রত্যাহারের আগ পর্যন্ত সশস্ত্র বাহিনীর কঠোর নিয়ন্ত্রণে থাকবে হরমুজ। শর্ত অনুযায়ী হরমুজ দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের অনুমতি দিতে সম্মত হয়েছিল ইরান, কিন্তু অবরোধের নামে জলদস্যুতা ও দখলদারিত্ব বজায় রেখেছে যুক্তরাষ্ট্র। তাই অতীত অবস্থায় ফেরানো হয়েছে জলপথটি, থাকবে ইরানি সশস্ত্র বাহিনীর কঠোর নিয়ন্ত্রণে। এমন পরিস্থিতিতে তেল বাণিজ্য স্বাভাবিক হওয়ার যে সম্ভাবনা তৈরি হয়েছিল তাও পড়ল অনিশ্চয়তায়। শিপিং ট্র্যাকিং ওয়েবসাইট মেরিন ট্রাফিক জানিয়েছে, যেসব জাহাজ জলপথের দিকে অগ্রসর হচ্ছিল বন্ধ হওয়ার ঘোষণায় এরই মধ্যে সেগুলো পাল্টেছে গতিপথ। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরবর্তী দফার আলোচনার জন্য কোনো তারিখ নির্ধারণ করা হয়নি, এমনটা জানিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী। পাকিস্তান জানিয়েছিল সোমবার হতে পারে সম্ভাব্য এই বৈঠক, যা নাকচ করেছেন তিনি। যতক্ষণ না আমরা সমঝোতায় পৌঁছাচ্ছি, বৈঠকের দিন তারিখ নির্ধারণ করতে পারবো না। ইসলামাবাদে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছিল, কিন্তু অপরপক্ষে চরমপন্থী মনোভাবের কারণে ভেস্তে যায় শান্তি আলোচনা। কারণ পুরো বিশ্বের সামনে যুক্তরাষ্ট্র আমাদের দোষী সাব্যস্ত করেছে। হরমুজ প্রণালী বন্ধের নির্দেশ অমান্য করায় দুটি বাণিজ্যিক ট্যাঙ্কারে হামলা চালিয়েছে আইআরজিসি। জাহাজ কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক সমুদ্র পথে নিরাপত্তায় নিয়োজিত কর্মকর্তাদের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। বলা হচ্ছে, ইরান বন্ধ ঘোষণা করার পর একটি নৌবহর জলপথটি পাড়ি দেওয়ার চেষ্টা করে। এ সময় গান বোটের মাধ্যমে দুটি ট্যাঙ্কারে হামলা চালানো হয়, তবে এখনও এই হামলায় ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে এরই মধ্যে হরমুজ প্রণালী পাড়ি না দেওয়ার জন্য রেডিওর মাধ্যমে বাণিজ্যিক জাহাজগুলোকে সতর্ক বার্তা পাঠিয়েছে আইআরজিসি। এমন পরিস্থিতিতে আবারও গুরুত্বপূর্ণ পথটিতে অচলাবস্থার শঙ্কা তৈরি হয়েছে। দর্শক, এ ছিল সন্ধ্যার বাংলাদেশে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।